রাস্তার মালিক আমরা, পদ্মা সেতু আমরা করেছি যেন নিজের বাপের টাকা করেছি। ইউনিভার্সিটির বাস একে করে লেখা থাকে লজ্জা করেন না আপনাদের? প্রধানমন্ত্রীর উপহার। এখন এক জায়গায় দেখলাম প্রধান উপদেষ্টার উপহার। আমাদের সাথে অন্তত 21 জন শিক্ষক বিবৃতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অত্যাচারে যারা সহায়তা করেছেন তাদেরকে সরে যেতে হবে। উপাচার্য, প্রো উপাচার্য এবং অন্যান্য, আমি আর নাম বলছি না, একজনও সরেনি। আমরা কয়েকজন বললাম যে আসুন আমরা একটা শিক্ষক সমিতি করি শিক্ষকদের অধিকার রক্ষার জন্য এবং ছাত্রদের সমর্থন করার জন্য। কেউ রাজি হয় না। প্রাইভেট ইউনিভার্সিটির ডিজেনারেশন কোন পর্যায়ে গিয়েছে, এটা শ্রেণী স্বার্থের সাথে জড়িত। এই মোরাল করাপশন না হলে হাসিনার রেজিম কেন 16 বছর টিকেছিল আপনি কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। আপনারা গাড়িতে চড়েন, বিদেশে যান, যখনই শ্রমিকদের বেতন অ্যাডজাস্ট করার কথা হয় ইনফ্লেশনের সাথে, তখন আপনার বলছেন আমাদের ফান্ড নাই, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক এজেন্ডা নয়, নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে আন্দোলনে এসেছিলাম। আরেকজন বলছে কি, মাহমুদা সুলতানা রিমি, এখানে ঘটনাচক্রের 2 জন নারী সমন্বয়ক আছেন। একজন বোধহয় আপনি বলেছিলেন স্লিপ অফ দ্য টাং, আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে, আমাদের বসে থাকার সুযোগ নেই। আমি ওনার একটা মনোযোগ দিয়ে পড়েছি এটা, কিভাবে তিনি যে পুলিশকে অ্যাভয়েড করলেন, আমি টিউশনি করে বইলা তাকে, তুমি কি ছাত্রী? না আমি ছাত্রী নই, আমি জব করি। কি কোথায় জব করেন? না আমি এখন নামাজ পড়ার সময় আসছে। উনি নামাজের দোহাই দিয়ে কিন্তু ওদের হাত থেকে বেঁচেছিলেন, মিলিটারিদের হাত থেকে। আমি মনোযোগ দিয়ে পড়েছি। আচ্ছা এখন বলছি সেই কথা যাচ্ছে না। বাকিটা কি, কোটা বিরোধিতার জন্য নয়, আমরা নেমেছি ফ্যাসিস্ট প্রথার বিরুদ্ধে। এই যে কথাটা কোট করে আমি একটা প্রবন্ধ লিখেছি। আমার তো লিখে ভাত খেতে হয়, লোকেদের টাকা দেয় না বেশি, ছোট ছোট প্রবন্ধ লিখলে টাকা বেশি হয়। ফ্যাসিস্ট প্রথা কথাটা ভালো লাগছে, মানে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম বলার চাইতে। আরেকটা কি, আরেকজন বলছে আবু সাইদকে যখন গুলি করে কেউ আর ঘরে থাকার পক্ষে ছিলাম না। শেষে আরেকটা হচ্ছে, এখন সব ভাষাপত্রই আপনি লক্ষ্য করেন অধিকাংশের কথা হচ্ছে আমি নাগরিক হিসেবে এসেছি, নৈতিক দায়বদ্ধতা থেকে এসেছি। কিন্তু আন্দোলনটার নাম ছিল, প্রথম দিকে কোটা হলো, 2018 তো কোটাই ছিল, এবং কোটা তো দেখলে আপনার গোটা গোটা এটা ঝরে গেছে। নতুন যে আন্দোলন হয়েছে নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। আমাদের অধ্যাপক মোহাম্মদ আজমের আলোচনার সাথে আমি যোগ করে বলি, এখানে বৈষম্য বিরোধী কথাটা আছে উপরে, অর্ধেক আর কি, পুরোপুরি নাই। জুলাই অভ্যুত্থান বৈষম্য বিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমাদের কথা বেশি বলার আকাঙ্ক্ষা, মেট্রোনিমিক আকাঙ্ক্ষা এত প্রবল যে আমরা কোথাও থামতে পারি না। মানে এত কিছু না বললেও হতো। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে 15 জন বেছে নিয়েছে এটাতে। এই কথাটা কি করে প্রকাশ করা যায়? আমরা 15 সমন্বয়কের সাক্ষাৎকার এটা দিয়েছি বিজ্ঞাপনের জন্য, যেন বইটা আকর্ষণীয় হয়। কিন্তু উপশিরোনামের মধ্যে বইয়ের বেশি আসল পরিচয় প্রকাশ পায়। যেমন ফ্রান্স ফানন যে বইটার নাম ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এটা যখন তিনি প্রথম জমা দিয়েছিলেন নাম ছিল কি, অ্যান এসে অন দি ডিসএলিয়েনেশন অফ দি ব্ল্যাক ম্যান। তখন প্রকাশক বললেন কি এত লম্বা নামে বই বাজারে খাবে না, ওটা পোকায় কাটবে, বলে এটার নাম ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক দাও, ওইটা ভালো, কারণ খাবে। এবং কথাটা সঠিক ছিল। ফ্রান্স ফানন রাগী লোক ছিলেন কিন্তু মেনে নিয়েছিলেন ওইটা। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ছাত্রী আন্দোলন যাই দেন না কেন, বৈষম্য বিরোধী কথাটা থাকতে হবে। এবং এইটার কারণেই বেশিরভাগ মানুষ এটা ছিল। কিন্তু বৈষম্যের মধ্যে আরো কথা আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে 3টা স্লোগান যে কারণে হোক আকাশ থেকে উঠে এসে পড়েছিল, সেটা ছিল একটা সাম্য। সাম্য যদি আপনি নেগেটিভলি বলেন, ডবল নেগেটিভ করেন, বৈষম্য বিরোধী, অসাম্য বিরোধী, সুতরাং সাম্যই। কিন্তু দুটো গুরুত্বপূর্ণ, সাম্য কথাটা মানুষ নেবে না যতটা নেবে বৈষম্য বিরোধী। ভাষার মধ্যে একটা তেলেসমাতের ব্যাপার আছে, ম্যাজিকের ব্যাপার আছে। দ্বিতীয়টা হচ্ছে কি মানবিক মর্যাদা, যেটা শেখ হাসিনার আমলে শুধু নয় সারা বাংলাদেশ আমলে ভুলুণ্ঠিত হয়েছে। এখন অফিস আদালতে গেলে আমরা যে সম্বোধনা পাই, এটা হচ্ছে মানবতার অপমান। মানুষকে এখন মানুষ, এই যে বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, এই যে ধাক্কা ধাক্কি, এইটা হচ্ছে মানবতার অপমান। যুক্তি দিচ্ছে কি আমাদের ধন সম্পদ নেই, কথাটা তো সত্য নয়। সেদিন এক সরকারের বর্তমান সরকারের উপদেষ্টা বলেছেন গার্মেন্টস মালিকদের উদ্দেশ্য করে, আপনারা গাড়িতে চড়েন, বিদেশে যান, যখনই শ্রমিকদের বেতন অ্যাডজাস্ট করার কথা হয় ইনফ্লেশনের সাথে, তখন আপনারা বলছেন আমাদের ফান্ড নাই, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা আপনাদের অপচয় কিন্তু বন্ধ করেছেন। কথাটা বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা চাকরি করি সেখানে সাধারণ কর্মীদের বেতন হচ্ছে এখন 10,000 11,000 টাকা। যারা আমাদের চা দেয়, বারান্দায় কাজ করে, পরিষ্কার করে, তাদের 8,000 টাকা। কিন্তু এদের বেতন 500 টাকা বাড়াতে বললে ভাইস চ্যান্সেলররা বলে না না আমাদের ফান্ড নাই। তা আমি একদিন ভাইস চ্যান্সেলরটা খানিক পরিহাস করে বললাম, আপনি কত টাকা বেতন নেন? আপনি ইউনিভার্সিটির সাথে নিজের বেতন অর্ধেক স্যাক্রিফাইস করেন, তাতে আমাদের সমস্ত কর্মচারীকে 2,000 টাকা করে মানে বাড়তি দেওয়া যাবে। কিন্তু একজন ঊর্ধ্বতন অফিসার তো রাজি হয়নি।
5 টাকাও কম বেতন দিতে, তাদের 7 লক্ষ 5 লক্ষ না হলে হয় না মাসিক বেতনে। আপনাদের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে প্রাইভেট পাবলিক ভাগ করছেন, আমার মনে হয় ভাগ এভাবে না করে কর্তৃপক্ষ প্রাইভেটে হোক পাবলিকে হোক তারা কি করেছেন একটা পরিষ্কার আলোচনা হওয়া দরকার। এখন বর্ণের সাক্ষাৎকারে তো আমি একটা পরে একটু ভয় পেয়ে গেলাম, আমি একটু বলি তাহলে কি হচ্ছে। আমাদের এখানে কত আক্রমণ হয়েছিল, আমি উদাহরণ দেওয়াই পছন্দ করি, আমার বক্তৃতার জন্য দীর্ঘ না হয় এই উদাহরণটা দিই আমি ভাষার কথা আলোচনার আগে। আমাদের এখানে প্রাইভেট ইউনিভার্সিটির সবগুলো কর্তৃপক্ষ 2-1টা বাদে প্রথম দিকে ছাত্রদেরকে আন্দোলনে না যেতে উৎসাহিত করেছে, করে নাই? আপনার বলেছেন আন্দোলনের প্রথম দিন ওনারা আমাদের বলেছেন যে এভাবে আন্দোলন হয় না। ইনি বলছেন ফারহান হাসান বর্ণ হচ্ছে ইউলেবের শিক্ষক, যেখানে ঘটনাচক্রে আমিও চাকরি করি, তো সেইখানে উনি বলছেন কর্তৃপক্ষ, আমি নিজেও সাক্ষী আছি, আমি একটু পরে বলবো, যেভাবে পাচ্ছিলেন আমাদের কনভিন্স করার ট্রাই করেছেন। যখন আমরা তাদের কথা শুনিনি, আপোষ করিনি, কিছু ফ্যাকাল্টি বিরক্ত হয়ে এক পর্যায়ে আমাদের ইনডাইরেক্টলি কিছু বকাঝকাও করেন। ওইটা ভদ্রভাবে লিখেছে, ইনডাইরেক্ট অনেকে ডাইরেক্টলি প্রায় প্রহার করার উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, তারা এখনও করছেন, এই কথা কিন্তু আপনারা লুকুন করে যাচ্ছেন। আমাদের সাথে অন্তত 21 জন শিক্ষক বিবৃতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অত্যাচারে যারা সহায়তা করেছেন তাদেরকে সরে যেতে হবে। উপাচার্য, প্রো উপাচার্য এবং অন্যান্য, আমি আর নাম বলছি না, একজনও সরেনি। এবং কি যে শিক্ষকরা বিবৃতি দিয়েছিলেন এর সরে যেতে হবে, তারা 20 জনই প্রত্যাহার করেছেন তাদের বক্তব্য, বলে না আমরা এটা পারিবারিক ব্যাপার, আমরা মীমাংসা করে ফেলেছি। একটা মজার স্লোগান হচ্ছে কি, ইউ লাভ ইজ এ ফ্যামিলি বলেছেন, কিন্তু ফারহানের বর্ণের সাক্ষ্য এটা মিলছে না। আরও অন্যান্য, ওদের এক বন্ধু আছে অনসুন্দর মুখটে গিয়েছিলেন পরে এই বিষয়ে, আমি একটু পরে দেখি। আন্দোলন শুরু হবার 40 মিনিট পর দেখি ইউনিভার্সিটির অথরিটি বা লিগের কেউ ফোন করায় কয়েক গাড়ি পুলিশ চলে আসে। আমাদের আন্দোলন থামিয়ে দিতে তারা হুমকি ধামকি দিচ্ছিল। তারা বলে এভাবে আন্দোলন করা যাবে না, এটা অন্যায়, তোমরা বাসায় ফিরে যাও, ব্লা ব্লা আরও কত কি। এটা বাস্তব অভিজ্ঞতা। কিন্তু এইটা আপনি যদি ইংরেজিতে একটা কথা আছে, পেপারিং ওভার দ্য ক্র্যাকস, আন্দোলনের ন্যারেটিভের মধ্যে আমরা এটা আনছি না। শিক্ষকরা সহায়তা করেছেন, যারা সহায়তা করেছেন তাদের প্রতি আমি মাথা নত করছি, কিন্তু বিরোধিতা করেছেন বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিরোধিতা করেছেন, মানে একটা উদাহরণ দিচ্ছি, আরও উদাহরণ দিতে পারে। আমাদের এগুলিতে কোনো শিক্ষক সমিতি নাই। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন, এই আন্দোলনের পরে আমরা কয়েকজন বললাম যে আসুন আমরা একটা শিক্ষক সমিতি করি শিক্ষকদের অধিকার রক্ষার জন্য এবং ছাত্রদের সমর্থন করার জন্য। কেউ রাজি হয় না। প্রাইভেট ইউনিভার্সিটির ডিজেনারেশন কোন পর্যায়ে গিয়েছে, এটা শ্রেণী স্বার্থের সাথে জড়িত, এটা তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের সাথে জড়িত। তাদের একজনও ডিফেন্ড করতে পারে না কেন আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি হবে, কিন্তু তারা সেটা করেই চলেছেন। এই মোরাল করাপশন না হলে হাসিনার রেজিম কেন 16 বছর টিকেছিল আপনি কখনোই ব্যাখ্যা করতে পারবেন না। মহাত্মা আজমের জবাবের অল্প অংশ এটা আমি বলি এরপরে, মানে মোহাম্মদ আজম ভুল হয়েছে আর কি, না মহাত্মা বলতে আমার কোনো আপত্তি নাই, দি গ্রেট ম্যান অফকোর্স, বিকজ হি ইজ মাই ফ্রেন্ড। তো আসুন একটু শেষ করি তাহলে। তাহলে কি করলো, আমরা ঠিক সেই মুহূর্তে মোহাম্মদপুর, গাবতলী, বেড়িবাঁধ রোড ব্লকেট করে আন্দোলন করছিলাম। যখন পুলিশ সদস্যরা আমাদের সরাতে পারছিল না তখন ডিরেক্ট হুমকি দেয়, আমরা যদি 10 মিনিটের মধ্যে আন্দোলন উঠিয়ে না নিই তাহলে ওরা আমাদের যা করার করবে। ঠিক একই সময় সাবেক সেনাপ্রধান আজিজের ভাতিজা কমিশনার আসিফ তার সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের এখানে অবস্থান নেয় এবং পুলিশ থাকাকালে আমাদের সাথে ওরাও নানা রকম থ্রেট ও হুমকি দিচ্ছিল। এখানে ছাপার একটু বলেছে, থ্রেটটা থ্রেড হয়ে গেছে, মজার বুঝ বলে আপনারা এখানে কিভাবে আন্দোলন করেন দেখে নেব। এই যে রাস্তায় আন্দোলন করছেন সেটা আমাদের করা, এই রাস্তা আমরা বানাইছি, বুঝছেন, আমরা করেছি, এরকম আরও অনেক কিছু বল। এটা সামান্য সাক্ষ্য দিচ্ছে, কিন্তু আমরা এটা বুঝাচ্ছি রাস্তার মালিক আমরা, পদ্মা সেতু আমরা করেছি যেন নিজের বাপের টাকা করেছি। ইউনিভার্সিটির বাস একে করে লেখা থাকে লজ্জা করেন আপনাদের প্রধানমন্ত্রীর উপহার, এখন এক জায়গায় দেখলাম প্রধান উপদেষ্টার উপহার। রাষ্ট্রীয় সম্পত্তি আপনি তো দেবেন, বরাদ্দ করবেন, এটা তো আপনার উপহার না, আপনি বড়জোর বলতে পারেন বরাদ্দকৃত। আচ্ছা, ছাত্ররা বলছেন কিন্তু আমরা কোনোভাবেই রাস্তা ছাড়িনি, আমরা তাদের স্পষ্ট জানিয়ে দেই আমরা আমাদের কর্মসূচি থেকে বিন্দু মাত্র আপোষ করব না। এইভাবে চলছে টান টান উত্তেজনাকর পরিস্থিতি। তখন একদিকে শত শত শিক্ষার্থী স্লোগান দিচ্ছে, মাশাআল্লাহ এখানে শিক্ষার্থী শব্দটা আছে, কিন্তু
অপরদিকে পুলিশ ও ছাত্রলীগ আমাদের সাথে তর্ক করে ভয়ভীতি প্রদর্শন করছে যে আন্দোলন তুলে না দিলে তাদের যা করার তারা করবে। এরকম শত শত ঘটনা আছে। আসল কথায় আসি, এখন আমাদের এখানে যখন ছাত্রদের পিটানো হচ্ছিল তখন কি হচ্ছিল একটা দেখেই। আপনারা বলছেন না ইউনিভার্সিটিতে অনেকগুলো আশ্রয় দিয়েছে ছাত্রদের, আমাদের ইউনিভার্সিটিতে ছাত্রদের ঢুকতেই দেয় নাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটার বিবরণ এরকম, ইউনিভার্সিটি অথরিটি গেট বন্ধ রাখায় শত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারিনি। মার খেয়ে স্টুডেন্টরা যখন ভেতরে আশ্রয় খুঁজছিল, সেই সময়টা তো খুব সেন্সিটিভ, অনেক রিস্কি একটা সময়, যে 15-16 জন শিক্ষার্থী ছিল তারা ধাক্কাধাক্কি করে জোর করে গেট খোলার ট্রাই করে, ব্যর্থ হয়ে জোর করে গেট টপকে ভেতরে ঢোকে। এরকম বাধা ইউনিভার্সিটি অথরিটি থেকে পেয়েছিলাম। আমরা এখন ইনভেস্টিগেট করছি ওরকম আচরণ কেন করেছিল, কারা করেছিল, এগুলো উপর থেকে কারা গেট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল। এখানে ইউজিসির নেতৃত্বে একটা তদন্ত কমিশন হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় করেছে। সেখানে গিয়ে তার আগে ছাত্রদের চাপে যে 17ই জুলাই আমাদের ছাত্রদের যারা পিটিয়েছিল, 17 জুলাইয়ের বিচার কবে, এরকম লেখা ছিল, এগুলো এখন মুছে ফেলেছে। তখন তারা একটা ইনভেস্টিগেশন কমিটি করে, তারা এমন একটা রিপোর্ট দেয়, রিপোর্টের বক্তব্য ছিল এই, এটা কে নির্দেশ দিয়েছিল জানা যায়নি। 4 জন গেটের যারা ছিল তাদেরকে তারা বরখাস্ত না করে ট্রান্সফার করেছে, এই ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে নিয়ে গেছে, মানে ওদেরকে শাস্তিটা দিয়েছে, কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যায় না। এখনও ভাইস চ্যান্সেলর সেই দায়িত্ব নেয় নাই। আসলে নির্দেশটা এসেছিল ভাইস চ্যান্সেলরের কাছ থেকে। এখানে ফারহানও সঠিক কথা লিখতে পারেনি, এই জন্য বলি ইতিহাসে অনেক রকম ফাঁক থাকে। ফারহান বলেছে এরকম। কারা করেছিল এগুলো, উপর থেকে কারা গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল, এতটুকু শুনেছি ইউলেবের যে বোর্ড অফ ট্রাস্টিজের যশোরের এমপি কাজী নাবিল, তার নাকি নির্দেশ ছিল ইউনিভার্সিটি এরিয়াতে ইউলেবের শিক্ষার্থীরা যেন কোনো ধরনের আন্দোলন করতে না পারে, এবং তাদের নির্দেশে ইউলেব অথরিটি ও ভিসি গেট বন্ধ রাখে। এইটুকুই হচ্ছে হায়ার অথরিটি। এখানে ইউনিভার্সিটিতে বোর্ড অফ ট্রাস্টিজ আছে, তার নির্দেশ মেনে করেছে এটা বলা হচ্ছে, কিন্তু ইমিডিয়েটলি নির্দেশটা ভিসি দিয়েছিলেন, সেটা আছে। ইউনিভার্সিটি অথরিটিও ভিসি মানে কি, আবার ভিসি তো ইউনিভার্সিটি অথরিটির প্রধান। কিন্তু এই যে এখন এইটাকে ঘোরানোর জন্যে এত চেষ্টা হচ্ছে, এই রিপোর্টটা আর প্রকাশিত হচ্ছে না। 15ই জানুয়ারি ছাত্ররা যখন 1লা জানুয়ারি অনশন করতে গেল, তখন একটা রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি হলো, বলা হলো ভিসি এখন দায়িত্ব পালন করবেন না, কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে ভিসি প্রতিদিন দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বারবার রেগুলার ইমেল দিয়ে যাচ্ছেন, একটা দিয়ে যাচ্ছেন বোর্ড অফ ট্রাস্টিজের নামে, আরেকটা দিচ্ছেন নিজের নামে। এটা অদ্ভুত ব্যাপার, কিন্তু সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ করছেন না। এবং সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল 15ই জানুয়ারি। আমি শেষ কথাটা বলি, ইউনিভার্সিটির ভিতরে কেন গ্রাফিটি লিখেছে ছাত্ররা আন্দোলন সম্পর্কে, শব্দগুলো কি, আজাদি, স্বাধীনতা, জাস্টিস, ইংরেজি বাংলা মেশানো লেখা। কোথায় লিখেছে ছাত্ররা? আমাদেরগুলো এত ভীতু যে কোনো মূল বিল্ডিংয়ে লেখে নাই। বিশ্ববিদ্যালয়ের বাস রাখার যে গ্যারাজের টিনের যে দেয়াল, তাতে এই কথাগুলো লিখেছে। সেই জন্য ডেকে 6 জনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হুমকি দিয়েছে তোমাদের বহিষ্কার করা হবে, এবং 4 জনকে হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর 2 জনকে প্রবেশনে দেওয়া হয়েছে, তাদের ভাষায় ডিসিপ্লিনারি প্রবেশন। 29শে ডিসেম্বর তাদের বলা হচ্ছে গত বছরের 31শে ডিসেম্বরের মধ্যে যদি এটা মুছে না ফেলো তাহলে তোমাদের বহিষ্কার করা হবে। তখন ছাত্ররা অনশনে যায়। এই অনশনের পরে আব্দুল হান্নান মাসুদ, ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যিনি ছিলেন, তিনি গিয়ে একটা নেগোসিয়েশন করেন। আমাদের অনশনত ছাত্রছাত্রীদের সমর্থনে 2 জন ছাত্র মাত্র করেছিল, বলে যে একটা তদন্ত কমিশন হবে, তার রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই কমিটি 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে। তাতে ছাত্র প্রতিনিধি হিসেবে, ছাত্রী প্রতিনিধি হিসেবে উমামা ফাতেমাও ছিলেন। উমামা ফাতেমা নিজে আমাকে বলেছেন যে এই রিপোর্ট আর প্রকাশিত হচ্ছে না, এইটা জমা দেওয়া হয়েছে 2 মাস পরে, কিন্তু এটা প্রকাশ করবে না শিক্ষা মন্ত্রণালয় এখনও। এই জন্য বলছি, আন্দোলনের মধ্যে আমরা যে একটা রোজি পিকচার আঁকছি, আন্দোলনের ছাত্রছাত্রীরা প্রাণ দিয়েছেন, শিক্ষকরা তাদের সহায়তা করেছেন, এতে একটা ফুটনোট দরকার। এখনও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটা জায়গার ভাইস চ্যান্সেলর সরিয়ে দেওয়া হয়েছে। ছাত্রদেরকে প্রাণের বিনিময়ে এখন কুয়েটের ভাইস চ্যান্সেলরকে ছড়াতে হচ্ছে, কথায় কথায় বললাম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তার সহমর্মিতা প্রকাশ করেছে, যেই কারণে আজ থেকে ধরেন 1 যুগ আগে রানা প্লাজার এত বড় ঘটনা ঘটলো, সেটা নিয়ে ব্যাপক কোনো বিচার হলো না। কারণ কি, এটা জাতীয় ইস্যুতে আমরা পরিণত করতে পারিনি। এখন একজন এসব বলছেন, হাসান সরোয়ার দেশে বলছেন কি করে ওখানে রেশমাকে ঢোকানো হয়েছিল। এইভাবে জাতীয় ইস্যু না হলে এটা কোনো কার্যকর হয় না। তো প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আন্দোলন জাতীয় ইস্যুতে সামিল হয়েছে, সেই জন্য দেশে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রেজিম পরিবর্তন হয়েছে বলা যাচ্ছে না এখনও। ইট ইজ টু আর্লি টু সে দিস। আমি এই জন্য বলছিলাম, আমাদের যে এখনকার চিন্তা, সেটা হচ্ছে আন্দোলনের একটা মোটিভ অভূতপূর্ব ভায়োলেন্স, রক্তারক্তি হয়েছে।
যেটার কোনো ইতিহাস বাংলাদেশের ভিতরে নাই। এমনকি উপমহাদেশের ইতিহাসও দেখলো কলোনিয়াল যুগে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড অথবা চৌরি চৌরার যেগুলো থানার মধ্যে আগুন দেওয়া এই জাতীয় ঘটনার সাথে তুলনীয় ঘটনা ঘটেছে, কিন্তু এত কম সময়ের মধ্যে ঘটেছে আমাদের এটা কল্পনা করা যায় না। জালিয়ানওয়ালা বাগের ঘটনা ঘটেছিল 1919 সনের এপ্রিল মাসে পাঞ্জাবে। সেখানে লালা লাজপত রায়কে গ্রেপ্তার করার প্রতিবাদে জনগণ সমবেত হয়েছিল। সেখানে জেনারেল ডায়ার গুলি চালিয়ে এত লোককে মেরেছিলেন। এটাকে আমরা বিদেশি বলে চালিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর শোনা যায় তার নাইট উপাধি বিসর্জন দেওয়ার জন্য দিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটার জন্য অভিনন্দন জানান নাই, কারণ তারা ইংরেজির বিরুদ্ধে এই চড়া আন্দোলনে যেতে চাননি। এই ধরনের কাজই করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগুলো। নর্থ সাউথ ইউনিভার্সিটি এমনকি আইইউবির ভাইস চ্যান্সেলরদের সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু যেগুলিতে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষমতায় আছে তারা কিন্তু তাদেরকে ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দিতে আমরা পারিনি। তাদেরকে সরিষার মধ্যে ভূত এখনও রয়ে গেছে। কিন্তু আমি বলছি না যে দুইজনকে সরিয়ে দিলেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যার সমাধান হবে, তা নয়। এটা বোঝা যাচ্ছে এই আন্দোলনকে যারা নিবৃত্ত করতে ছাত্রদের বলেছিল তোমরা আন্দোলন করো না, আন্দোলন করাটা অন্যায়, এখানে অর্থাৎ ছাত্রছাত্রীরা আন্দোলনে যোগ দিয়েছে, গুলি করাটা অন্যায় সহমর্মিতার জন্যে, মানবিক মর্যাদার জন্যে, সামাজিক সুবিচারের জন্যে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিন্তার মধ্যে সেটা কিন্তু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবলে আরও ভয়াবহ। আমি সেটা বলছি না, আর দু একবার বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক সমিতিতে এখনও বহালই আছে, কার্যকর নাই কিন্তু বহাল আছে। মানে কার্যকর তো নাই, তাতে অনেক এমপি তো নাই, কিন্তু তারা তো কার্যকর আছে, তাই না? যা হোক, এই সুবিধা আমার কথা শেষ হলো। এখন আপনারা যে ভাষা নিয়ে কথা তুলেছেন সেটা দিয়ে কিছু না বললেই নয় বলে বলছি। বাংলা ভাষার প্রকৃতির মধ্যেই কিছু পুরুষতান্ত্রিকতা আছে। শুধু যদি বাংলা ভাষা থাকতো তাহলে বাংলাকে গালি দিতাম, কিন্তু এটা তো হিব্রু ভাষাতেও আছে, এমনকি আরবিতেও আছে, তাই না? আরবিতে যখন বলেন সমস্ত সর্বনাম আল্লাহর জন্য, সব তো পুরুষই, তাই না? আপনার তো পক্ষে সেটা বদলানো সম্ভব নয়, আরবির ব্যাপার আমার ব্যাপার নয়, কিন্তু বাংলা ভাষাতে যেটা করা যায় সেটা আমরা করব। এখন আমাদের দেশে শিক্ষার্থী শব্দর জায়গা যদি আমি ছাত্রছাত্রী ব্যবহার করি, এখানে দুটো জিনিস হয়, অন্যায়টা দূরীভূত হয়। কিন্তু কেউ যদি বলে যে না ছাত্রী ছাত্র বলতে হবে, তো ভাষার যে গঠন সেটা কিন্তু সে মানে কাব্যিক দিক থেকে সেটা অনুমোদন করে না। যেমন অনেকে এখানে লিখছেন সভাপ্রধান লিখছেন, সভাপতি না লিখে, সভানেত্রী না লিখে। আমরা এই ভাষার যে জেন্ডার বেস আছে সেটার অবশ্যই পুরুষতান্ত্রিক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটাকে আপনি পরিবর্তন করতে হলে কতটুকু পরিবর্তন করতে পারবেন ভাষার পরিবর্তন না করে? আমাদের বাংলায় নয়, হিন্দিতেও এই সমস্যা আছে। আমাদের বাংলায় আবার অনেকগুলো জেন্ডার নাই, যেমন সর্বনামে জেন্ডার নাই আমাদের। ইংরেজিতে হি সি আছে, বাংলা কিন্তু সে বললে হিন্দিও বোঝায়, মানে বাংলাদেশে তো সি আছে, এটা সেই উচ্চারণ করি আমরা, হে আর নাই। কিন্তু নোয়াখালীতে গেলে হয়তো আমরা হে বলবো, কিন্তু ওই জিনিসটা মানে কিন্তু একই। তো কোনো জায়গায় ভাষার প্রকৃতি দিকেও দেখতে হবে। এইটা শুধুমাত্র আমি বা আপনি রচনা করেছি তা নয়। আমি বলছি এই বই যারা সম্পাদনা করেছেন তাদের সম্পর্কে একটা কথা আমি বলছি। যখন ওরা লিখছে যে 15 সমন্বয়ক, সমন্বয়ক হতো পুরুষতান্ত্রিক শব্দ। সমন্বয়িকা নয় কেন? সমন্বয়িকা নয় কেন? নায়ক লিখলে নায়িকা হয়। তো বাংলা ভাষার এই জেন্ডার সমস্যা কিন্তু অনেক দূরে। আরেকটা যে আমরা বলছি এই যে কথা শ্রেণী এবং লিঙ্গ, লিঙ্গ শব্দটা বাংলা ভাষা ছিলই না। লিঙ্গ চিহ্নকে আপনি জেন্ডার অর্থে নিয়ে আসছেন। আগে সবসময় পুরনো বাংলাতে জাতি বলতো, এক জাতি দিয়ে কত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নারী জাতি, পুরুষ জাতি। এখন আমি বাঙালি জাতি, পাঞ্জাবি জাতি, অথবা হাঁড়ি জাতি, ডোম জাতি, ব্রাহ্মণ জাতি, বৌদ্ধ জাতি। বৌদ্ধ জাতির ইতিহাস আছে, আমাদের বিখ্যাত দীনেশচন্দ্র সেন, ওরা তো বৌদ্ধ জাতির ইতিহাস লিখে বসছেন। হিন্দুদের মধ্যে কাস্টও একটা জাতি, আমরাও জাতি। কাজে আমি যে ভাষা সংস্কারের একটা অভূতপূর্ব ব্যাপার আমাদের আছে, যেটা আগে হয়নি, এখন হচ্ছে। এবং এখন ভাষা যে এই যে জেন জি বলছেন আপনি, এটা কি করে হলো? যেটা এটা সরাসরি আমেরিকা থেকে আসছে, সেই জন্যেই আমরা এটা অনুবাদ করার কোনো দায়িত্ব বোধ করিনি। অর্থাৎ তারা দায়িত্ব নেয় নাই, আমরাও তো নেব নাই। জেন মানে কি? জেনারেশন। জি মানে কি? আগে তাকে আমরা এতদিন আমরা জেড বলতাম, এখন আমেরিকানের জেডকে জি বলে। জে মানে তো বর্ণমালা 26 নম্বর অক্ষর, সুতরাং শেষ জেনারেশন। কিন্তু এরা তো জেনারেশন এও হইতে পারে, যেহেতু 21 শতাব্দীতে শুরু, তাই না? অধিকাংশের জন্ম দেখলাম, আমি সেদিন দেখলাম যে মাহফুজ আলমের জন্ম 1998-তে। মাহফুজ আলম মানে যে উপদেষ্টা, তার জন্ম 1998-তে। এরা 1997-তে জন্ম, 98-তে জন্ম, 99-তে জন্ম, মানে 1990-এর আগে জন্ম নিয়েছেন এমন কেউ দেখা যাচ্ছে না। মানে হচ্ছে এরা হলো নবীন জেনারেশন। আমরা আগে কি গান, নজরুল ইসলামের গানে কি নবনবীনের গাহিয়া গান সজীব করিব গোরস্থান, অথবা পত্রিকার নাম ছিল কি নবযুগ,
এখনও সেই গে থেকে আমরা মুক্ত হতে পারছি না। আমরা পত্রিকার নাম নিউ এজ, এটা নিউ জেনারেশন, কিন্তু আমেরিকান মানে ভোকাবুলারি এমন বেশি আমাদের ভর করেছে, এটা আমি সমস্যা মনে করি না। বলছি যে এটার নাম দিয়ে জেনজি, আমরা সকলে জেনজি বলতেছি। অর্থাৎ আমাদের ভাষার যে ইডিয়ম বা বাকবিধি সেটা ধীরে ধীরে কিন্তু ইংরেজিতে আক্রান্ত হচ্ছে। আপনি বলছেন এটা আমাদের সম্পদ, হতেই পারে। কাজে সমন্বয়কদের নিয়ে আমরা এই আন্দোলনের বৈশিষ্ট্য ছিল, এটা দিয়ে আমি শেষ করি যে এখানে অনেক বেশি সমন্বয়ক, ওরা এমন কৌশল করে যেন আমাদেরকে ধরতে না পারে। প্রথম শ্রেণীতে ধরলে দ্বিতীয় শ্রেণী তৈরি হবে, এটা খুব ভালো ছিল। কিন্তু তখন ফ্যাসিস্ট মহল কি প্রচার করেছিল যে 158 জন বা এত জনের মধ্যে 109 জনই শিবিরের। এই একটা শিবিরের জুজু ছিল। এটা তো খুবই স্বাভাবিক যে শিবির বলে যে ছাত্র সংগঠন এবং তাদের যে জাতীয় সংগঠন, তারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সুতরাং এই আন্দোলনে তারা অংশ নেবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এই আন্দোলন শুধু তারাই যদি করতো তাহলে তারা তো আগেই পারত, এবং অন্য মানুষের আন্দোলনে তারা যদি যোগ দেয় সেটা অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা এই তত্ত্বটা প্রকাশ করেছে, এবং এখন ব্যাপার হচ্ছে এখনও তাই প্রচার করে যাচ্ছে। তো এখন আমাদের যে নতুন ব্যবস্থার কথা হচ্ছিল, সেই ব্যবস্থার কি হলো? যেমন জুলাই আন্দোলনের ঘোষণা, সেটা এখনও আমরা ঠিক শুনি নেই ঘোষণাটা কি। এটা হতে পারে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আমরা শুনেছিলাম 1952 সনে শুরু হয়েছে, শুনেছি। অধ্যাপক আনিসুজ্জামান কিন্তু বিশ্বাস করি 1952 আগে নয়, 52 থেকে শুরু হয়েছে। তাহলে 24 বছরও তারা স্বাধীনতার ঘোষণাপত্রটা তৈরি করতে পারেনি। করেছে রবীন্দ্র জয়ন্তী পালনের মধ্য দিয়ে, পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে, হলো পরোক্ষ ঘোষণা। এমনকি অনেকে বলে 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছে, তাহলে তার কোনো কিছু করার ছিল না আমাদের। কিন্তু 25শে মার্চ পাকিস্তান বাহিনীর আক্রমণের প্রায় 15 দিন পর পশ্চিমবঙ্গের এক সীমান্তের এক গ্রাম থেকে, বৈদ্যনাথ তলা থেকে ঘোষণা দেওয়া হলো যে আমাদের বাংলাদেশের স্বাধীন করে আমরা একটা রাষ্ট্র গঠন করেছি পাকিস্তান বাহিনীর আক্রমণের জবাব দেওয়ার জন্যে, তাদের বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ার জন্য। যেহেতু পরে শেষে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিস্তার আছে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, এমন একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এই ভাষানীত দ্বন্দ্ব আমাদের চলছেই এখনও, এটা আরেকদিন আলোচনা করতে হবে। যেমন আমাদের প্রায় বন্ধুদের মধ্যে দেখছি কি প্রজাতন্ত্র শব্দটা তারা পছন্দ করেন না। কারণ বলে কি আমাদের তো রাজা নাই, তাহলে আমরা কীভাবে প্রজা হব? কিন্তু খেয়াল করছেন যে রাজা নিজেও প্রজা হয়, কারণ একটা শব্দের একটাই অর্থ ভাষার মধ্যে যদি থাকতো তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না। কার্ল মার্কসের মতো পণ্ডিত বলেছিলেন, যদি চোখে যা দেখা যায় বাস্তব সত্য যে তাই হতো তাহলে কোনো বিজ্ঞানের প্রয়োজন হতো না। যেমন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা চোখে দেখা যায়, এইটা যদি সত্য হতো আর আপনার গ্যালিলিওর দরকার হতো না, নিউটনের দরকার হতো না, আইনস্টাইনের দরকার হতো না। চিন্তা করতে হয়। এই জন্য প্রজা শব্দ মনে করা হয়েছে কি রাজা আর প্রজায় দুইটাই বোধহয় শব্দ, জমিদার আর প্রজায় দুইটাই শব্দ। প্রজা শব্দের অর্থ খেয়াল করেন উৎপত্তি হয়েছে কোথা থেকে? আমার এই ঘরখানায়কে বিরাজ করে, অর্থাৎ বিরাজ করে যে উপরে থাকে, কিন্তু যে নিচে থাকে তাকে প্রজা বলে। আমরা মানুষ হয়েছে, অনেকের ধারণা মানুষ হওয়ার পর ভাষা তৈরি করে। যে বামপন্থীদের একটা ব্যাধি আছে, তারা মনে করে কি ভাষা তারা তৈরি করেছে। বাস্তব সত্য হচ্ছে ভাষা না হলে আপনি মানুষ বলে পরিচিতই হতেন না, আপনি অন্য প্রাণী নামে পরিচিত হতেন। কাজে ভাষাই মানুষকে গঠন করেছে, তাহলে মানুষ ভাষার অধীন, মানুষ মাত্রই প্রজা, এটা একটা অর্থ হইতে পারে। যে বিধি মেনে চলে সে হচ্ছে প্রজা। তো এখন বিধির অপর নাম হচ্ছে বিধাতা। এখন এই কথাগুলো আমি বিধাতা বিধাত্রী নয় কেন, কিন্তু নজরুল লিখছে আমি উঠিয়াছি চির বিশ্ববিধাত্রীর। ভাষার মধ্যে এগুলো চলতে থাকে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের রাষ্ট্রকে প্রজাতন্ত্র যারা আপত্তি করছেন তাদের বক্তব্য হচ্ছে কি এখন তো আর রাজা নাই, আমাদের প্রজাতন্ত্র বলার আবশ্যকতা কি? বাংলা অনুবাদে চীনের রিপাবলিক বলেছে, আমরা বাংলা অনুবাদ করেছি প্রজাতন্ত্র, গণচীন প্রজাতন্ত্র। তা আমাদেরও করতে পারি। কিন্তু অনেকের ধারণা যে এটা প্রজাতন্ত্র বাদ দিয়ে যে নাগরিকতন্ত্র করি, এখন শুনতে পাচ্ছি। অনেকে অনুবাদ করতো সাধারণতন্ত্র। তো নাগরিকতন্ত্র করলেও সমস্যাটা কি? নাগরিকও তো একটা ম্যাটাফর, কারণ গ্রামের লোক তো নাগরিক নয়, তো তাকে আপনি নাগরিক বলেন কিভাবে? দেশের অধিবাসী মাত্রই সিটিজেন হয় কিভাবে? যে গ্রামে থাকে, গুহায় থাকে, পাহাড়ে থাকে। তাহলে এটা ম্যাটাফর। আমি দাবি করছি প্রজাতন্ত্রের কথাটা ম্যাটাফর, লিটারালি প্রজা হওয়ার দরকার নেই। ভাষার থেকে যেটা পরম্পরাক্রমে চলে আসে, অনেকে পছন্দ করবেন না, আমি তো সভাপতি কথাটাও এর একটা ম্যাটাফর। যদি কেউ আইন করে বলতে পারেন যে আমি ভাষার এই পদ্ধতি বদলে দেব, অনেকে একটা বলতো বাংলা ভাষাকে সোজা করতে হবে, এই যে ক্ষয় শয় জটিল অক্ষর এগুলো তুলে দিতে হবে। ভাষা নিজেই তুলে দেয়, যেগুলি প্রয়োজন নাই সেগুলি তুলে দেয়। আমরা পদ্মার বলি না, আমরা পদ্মাই বলি। বাংলা ভাষায় এই যে আমরা গদীয় বলি না, গদ্যই বলি, লিখি গদীয় কিন্তু বলি গ দ অন্তস্থ অত, ওইটাকে জয় হিসেবে লিখি। তো ভাষার নিজের প্রয়োজনে যেটা মুছে ফেলে সেটা আমরা মুছে দিতে কোনো বাধা দেব না।
কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা হরপ্রসাদ শাস্ত্রীর কথা উদ্ধৃত করে আমি বক্তৃতা শেষ করছি। উনি বললেন, ইচ্ছা করলেই গঙ্গার স্রোতকে আপনি আবার হিমালয়ের দিকে প্রবাহিত করতে পারবেন না। তবে হ্যাঁ, একটা ফুটনোট দিয়ে বলি, মাঝে মাঝে ফারাক্কার মতো জায়গায় বাদ দিয়ে তাকে বিপদগামী করতে পারবেন। ধন্যবাদ।